আর পড়তে পারতেছি না, এবার একটু প্রেম করব। তোমরা কি প্রেম করবো মানে? প্রেম বোঝো? অনেক ভালো স্কুল, মাঠ নাই, একটু মিডিয়াম স্কুল বাট মাঠ আছে। আই উইল প্রেফার দ্য সেকেন্ড ওয়ান। গ্রেটেস্ট অফ অল টাইম, গোট। CR7 লিওনেল মেসি। বাট আমি ছাত্ররা আগে শিখবে নীতি, তারপর রাজনীতি। এখন আপনি লেখাপড়া করতে গেছেন, আমার ভাই তোমার ভাই উমুক টুমুক, আর হচ্ছে চায়ের ক্যান্টিনে আড্ডার মধ্যে আপনি দিন শেষ করে দিলেন, মানে এটা কি? ঢাকা ইউনিভার্সিটি, নর্থ সাউথ অ্যান্ড ব্র্যাক ইউনিভার্সিটি। প্রাইভেট ইউনিভার্সিটি এখন ওয়ে বেটার, স্টুডেন্টগুলো ভালো করার চেষ্টা করতেছে এবং আমি আর কোনো উত্তর দিতে যাচ্ছি না। আচ্ছা, প্রত্যেকটা স্টুডেন্ট সকালবেলা বের হয় 7টার সময়, বেশিরভাগ স্টুডেন্ট ফেরত আসে 8টা, 9টা, 10টা। বাংলা ভার্সন বেটার, ইংলিশ ভার্সন ওয়ে বেটার, ইংলিশ মিডিয়াম ওয়ে বেটার। আমি যদি ইংলিশে উইক হই, আমি অনেক স্মার্ট মানুষের সাথে জীবনে কথা বলতে পারবো না। Yes. কথা বলা দূরের কথা, তাদের কথা যে অনলাইনে আছে এটা বুঝতেই পারবো না। বুঝতে পারো। 2 1 অ্যাকশন। স্ক্যান্ডালাস নতুন শো, প্রথম এপিসোড, এবং আমাদের আজকে দুইজন অনেক স্পেশাল গেস্ট, আইমান সাদিক অ্যান্ড ফাহাদ স্যার। যখন আমি সবাইকে বলি যে এই দুইজন আসতেছে, দেয়ার লাইক, সামির তুমি বাংলাদেশের দুইজন ফেভারিট টিচারকে কীভাবে সামনে নিয়ে আসলাম। সো আমার আপনাদের জন্য আজকে একদম প্রথম প্রশ্ন হলো, আপনাদের জন্য যে এত জনপ্রিয়তা, ইউ গাইজ আর দ্য ফেভারিটস, হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য রিজন বিহাইন্ড ইউ বিং দ্য ফেভারিট? ফাদ ভাই, গো হেড। আমার মানে কারণ হচ্ছে, আমার কাছে মনে হয় যে আমি পড়াইতে পারি, স্টুডেন্টের পড়ানো দরকার, বা ওর লেখাপড়ার জন্য ওর লেখাপড়াটা ওর জীবনটাকে গড়ে দিবে, এটা গার্ডিয়ান বিশ্বাস করে এবং স্টুডেন্ট বিশ্বাস করে। সেই বিশ্বাসের জায়গাটায় আমি কাজ করে যাচ্ছি, এই কারণে আমার মনে হচ্ছে যে এই শব্দটা আমার সাথে স্টুডেন্টরা ব্যবহার করে। আই থিঙ্ক ইট হ্যাজ মেনি স্টেজেস। আমি যখন পড়ানো শুরু করছিলাম, তখন তো ইউনিভার্সিটি অ্যাডমিশন পড়াতাম, তখন মানুষজন আগে পছন্দ করেছে বিকজ আই ওয়াজ কুল, এক বছর সিনিয়র টিচার। তারপরে সেকেন্ড যখন অনলাইনে পড়ানো শুরু করলাম, তখন আমার কাছে মনে হয়েছে যে ওই স্টাইলে অন্য কেউ হয়তো বা পড়ায় নাই বাংলায়, তখন একেবারে স্টার্টিং এ দেখে ওইটা হয়তো বা স্টাইলটা কি ছিল? novelty ইউথফুল factor. স্টাইল। Youthful style. So it's not like a sir, it's like a bhaiya, right? It's closer to the relationship. Over the years, তখন মনে হয় যে আস্তে আস্তে, যেটা ফাহাদ ভাই বললো, যে আস্তে আস্তে ট্রাস্ট বাড়ছে, যত বেশি ভ্যালু দিছি, প্যারেন্টসরাও পছন্দ করা শুরু করছে। সো আই থিঙ্ক ডিফারেন্ট স্টেজেস, যেহেতু আমরা বহু বছর ধরে পড়াচ্ছি, লাস্ট 10 বছরের বেশি, স্টেজ এখন আমরা একটু যেহেতু বুড়া হয়েছি, হালকা দাড়ি চুল পাকছে, এখন একটু ডিফারেন্ট ভ্যালু দিই, আই গেস, রাইট? স্যার, ফেসবুকে ঢুকলে আপনার ক্লিপস উই ক্যান সি যে প্রেম নিয়ে আপনি নিয়ে আসতেছেন ইনটু ম্যাথস এন্ড সায়েন্স। ইজ দ্যাট পার্ট অফ দ্য ইউথফুল স্টাইল যেটা ভাইয়া বলতেছে? ইউথফুল স্টাইল বলতে আসলে এটা জেনারেশনস বাই জেনারেশনস চেঞ্জ হয়। সো এক একটা প্রেক্ষাপট থাকে যে কোন জায়গাটাতে আমি লিঙ্ক করব। সো অ্যাজ এ টিচার আমার মনে হয় যে আমি চেষ্টা করি পড়াটাকে, বা যেই জিনিসটা আমি পড়তেছি এটা লাইফের সাথে কোন জায়গায় মিলবে, এটা যদি স্টুডেন্টকে দেখাই দিতে পারি, তাহলে স্টুডেন্ট খুব এনজয় করে। আমি ফাহাদ ভাই এখানে বলবো, ফাহাদ ভাই ইউথফুল থেকে আসে না। আমি দেখছি ওনার ওই ভিডিওটা, যেটা প্রেমের কথা বলতেছো, অ্যান্ড হি সেড যে তোমরা প্রেম বুঝো না, প্রেম হইলো এইটা। আরো মজার ব্যাপার হচ্ছে, এই ভিডিওটা আজকের না, কিন্তু এটা 2021 সালের। মানে তখনকার সময় আমি কেমিস্ট্রি পড়াচ্ছিলাম, অরবিটাল 1s 2s অরবিটাল। তো সম্ভবত লাইভের প্রায় 2.5 ঘন্টা পার হয়ে গেছে। তো আমি তো লাইভে আমরা কমেন্ট দেখি, তো স্টুডেন্ট লিখতেছে, স্যার আর পড়তে পারতেছি না, এবার একটু প্রেম করব। মানে আমার কাছে তখন লিটারেলি মানে মেজাজটা খুব গরম হয়ে গেছে, কিন্তু এটা তো শো করা যাচ্ছে না। তো ঠান্ডা মাথায় মানে আমি খুব নিজেকে কন্ট্রোল করে বলতেছি, মানে তোমরা কি প্রেম করবো মানে? প্রেম বোঝো? প্রেম কি? প্রেম মানে হচ্ছে যত্ন। তখন এই লাইনগুলো কিন্তু আমার মানে ওই মুহূর্তে, ওই সময়, ওই মোমেন্টে আমার কাছে যেটা মনে হয়েছে যে তোমরা তো এটা বোঝো না, তুমি ক্লাস 10-এর বাচ্চা, তুমি এখন পড়াশোনা বুঝবা, তোমার এই ফিলিংসটাকে তুমি রাখো, আস্তে আস্তে তুমি ম্যাচিউর হবা। আমার ওই ফিলিংসটা এটা আসছে। তখন দেখি যে মানুষ, বাপরে, পড়ালেখার কোনো বিষয় নেই, ওই পার্টটুকুকে চুজ করে এরপরে সবাই এটার সাথে নিজের লাইফটাকে রিলেট করা স্টার্ট করলো। যে টিচার মানুষটা যখন কোনো কারণে প্রেম, ভালোবাসা এইসব নিয়ে কথাবার্তা বলে, অনেক ভাইরাল হয়। এটা আমিও খেয়াল করে দেখছি। আচ্ছা, ঠিক আছে ভাইরা, আমরা প্রথমে স্টার্ট করবো একটা মজার গেম সেগমেন্ট নিয়ে। অবশ্যই পডকাস্টে সবাই গেম সেগমেন্ট জিনিসটা পছন্দ করে না, বাট আই ফিল লাইক ইয়াংদের সাথে কানেক্ট করার জন্য একটা গেম সেগমেন্ট উড বি রিলি রিলি ফান। আমরা প্রথম গেম সেগমেন্টটাকে বলতেছি র্যাঙ্ক 3। বেসিক্যালি আমি 3টা জিনিসের নাম বলবো, 1 2 3 করে র্যাঙ্ক বলতে হবে। ঝামেলার মধ্যে ফালাবো না, শোটার নাম স্ক্যান্ডালাস হলো, এটা বেশি স্ক্যান্ডালাস হবে না, বাট উই আর গোয়িং টু হ্যাভ সাম ফান। সো প্রথমে হচ্ছে
টিচার হিসেবে আমি 3টা নাম বলবো, আপনাদের 1 2 3 করে র্যাঙ্ক করতে হবে। এই তো ফাদ ভাই গো অ্যাহেড, আপনি ফার্স্টে ধরাটা খান, তারপরে আমি চিন্তা করে দেখব। যদি আনসার না করতে চায়, he will take a sip of his water Okay, okay. and he will not answer the question. So প্রথমে স্টার্ট করবো, টিচার হিসেবে আমি 3টা নাম বলবো, আপনি জাস্ট 1 2 3 করে র্যাঙ্ক করবেন। আইমান সাদিক ভাইয়া, মুনজারিন শাহিদ, ফাহাদ স্যার। এটা তো আমি স্যার বিদেশি বিদেশি বললে খুবই ইম্পসিবল। আমি ট্রুলি স্পিকিং মুনজারিনের জায়গা থেকে চেষ্টা করে, আয়মানের জায়গা থেকে চেষ্টা করতেছে, কোনোভাবে র্যাঙ্ক করা পসিবল না। এটা র্যাঙ্ক করা পসিবল হইতো যদি একই কোর্সে আমরা 3 জন একই সাবজেক্ট পড়াতাম, বাট আমি র্যাঙ্ক করতে পারবো এটা। আই থিঙ্ক এখন যদি বলি ফাহাদ ভাই একে হবে, বিকজ ফাহাদ ভাই অনেক ওয়াইড রেঞ্জ অফ সাবজেক্টস পড়ায় উইথ আ ভেরি ডিফারেন্ট সেট অফ ক্লাসেস। ক্লাস 9 থেকে 12-এর এতগুলো ভ্যারাইটি সাবজেক্ট খুব কম মানুষই পড়ায়। সেকেন্ড আই উড সে মুনজারিন, বিকজ মুনজারিন স্টিল ভেরি অ্যাক্টিভ ইংলিশে। ও যত ক্লাস নেয়, অনলাইনে নেয়, অফলাইনে নেয়, ইটস ভেরি ডিফারেন্ট। এগেন ওর স্পেশালিটি হলো একটা জায়গাতেই ফোকাস করে, জাস্ট ইংলিশ অ্যান্ড ইংলিশ। ব্যাকগ্রাউন্ড ইজ আই ডোন্ট থিংক এত কোয়ালিফাইড টিচার। ও হ্যাঁ, দ্যাট অলসো, বিকজ ও ঢাকা ভার্সিটি অনার্স, মাস্টার্স, ভ্যালেডিক্টোরিয়ান, অক্সফোর্ড অ্যান্ড ইংলিশ আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। মানে ও একদম ওই পার্টিকুলার জায়গায় নেইল করে। ইটস লাইক ফোকাস। ভ্যাটটা যেমন ব্রেথ, মুনজারিনটা আবার ডেপথ ওই জায়গাটাতে। ট্রুথ বি টোল্ড, আমি এখন যেমন অনেকদিন ধরে একাডেমিক কন্টেন্ট পড়াচ্ছিও না, সো আই উড কিপ মাই সেলফ থার্ড। বাট যদি আবারও কম্পিটিশন দিতে হয়, আই থিঙ্ক আমি হাড্ডাহাড্ডি লড়াই দিব 3 থেকে 2। আই থিঙ্ক I'll give you guys a very good fight. Sure. I love challenges. Why not? So উনি বলে he's the third best teacher. Do you agree with that? I don't agree. The pioneer or one of the biggest course, pioneers. of ওইটা তো course. বললাম যে আমি এখনকার প্রেক্ষাপটে যদি বলি 1 2 3, বাট আবার যদি সময় আসে I'll give you a very good fight. খালি বায়োলজিটা পড়াতে পারবো না, এটা বাদে ভাই, বায়োলজিটা বাদে। আমরা এখন একটু ফোরশ্যাডো করব। আপনাদের যদি কোনো ছেলে মেয়ে হয়, অবশ্যই ছেলে মেয়ে আছে, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন 1 2 3, which one would you highest likely to send? এটা আমি অনেক চিন্তা করছি, আমি আগে যাই তাহলে। That's a very good one. সো আমি আজীবন আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমার ওয়াইফ হলো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট। ইংলিশ ভার্সনে কেউ নাই, সো Sorry, English version. সো বাংলা মিডিয়াম, বিকজ আমাদের সময় আসলে ইংলিশ ভার্সন এতটা ছিল না। 1 2 3, most likely you sending your kid to. আচ্ছা, আমি তো চাই বাংলা মিডিয়াম, আমার বউ চাই ইংলিশ মিডিয়াম। সো আপাতত এই দুইটা হলো 1 আর 2 এর মধ্যে। ফাইটে কে জিতবে ওটার উপর ডিপেন্ড করবে। ট্রুথ বি টোল্ড, ইংলিশ ভার্সনে চান্সেস কম, সো আইদার বাংলা মিডিয়াম অথবা ইংলিশ Bangla medium, why do you want Bangla medium for your child? কেন জানি আমি বুঝছো, আমি যখন ছোট ছিলাম, আমরা তো বাংলা মিডিয়ামে ছিলাম, তখন যেটা হইতো ইংলিশ মিডিয়াম ওয়াজ ভেরি কুল। সো অনেক সময় বাংলা মিডিয়ামের কারণে অনেকে পচে দাও বাংলা মিডিয়ামে পড়া তো কেমন, বাট থাকে না ওইটা দেখে মনে হচ্ছে না বাংলা মিডিয়ামে থেকেই ভালো করা যায়। একটা থাকে না, মানে দেশাত্মবোধ যেরকম একটা জায়গা থেকে আসে, আমার দেশটা অনেক জায়গায় খারাপ, বাট তাও কি হয়েছে আমি এই দেশটাকে বেটার করবো। সো ওরকম একটা ফিলিং থেকে যায়, আমি বাংলা মিডিয়ামে পড়ছি, আমার নেক্সট জেনারেশনের বাংলা মিডিয়ামে পড়বে, সামথিং লাইক দ্যাট। অ্যান্ড আমার জানি না নেক্সট জেনারেশন যদি দেশে থাকে, আমার কাছে মনে হয়েছে যে বাংলা মিডিয়ামে পড়লে একটা জিনিস সুবিধা হলো কি, অনেক বেশি মানুষের সাথে পরিচিতি হয়, ও অ্যাকচুয়াল বাংলাদেশটা দেখতে পারে। আমার কাছে মনে হয় যে ওই জিনিসটা অনেক সময় দরকার আছে। আর যদি সে বিদেশ চলে যেতে চায়, সেক্ষেত্রে আই গেস ইংলিশ মিডিয়াম বেটার, বিকজ অফকোর্স প্রসপেক্টটা ইজ ইজিয়ার। ট্রানজিশনটা আপনার ছেলে বা মেয়ে দেশে থাকুক, তাহলে বাংলা মিডিয়াম পড়ে ক্যান মেক আ গুড লাইফ। আই থিংক ডিপেন্ডস, অনেক দিনের ব্যাপার, দেশ কোথায় যায়, বাট ইয়েস। সো 1 2 এই দুটো থাকবে, যে জিতে আমার আর আমার ওয়াইফের মধ্যে। ফার্স্ট র‍্যাঙ্ক 3, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন। সেম, আমার যেটা ইচ্ছা সেটা আইমান বলে ফেলছে অলরেডি। আমার মনে হয় না যে মিডিয়াম এই ক্ষেত্রে খুব একটা ইফেক্ট ফেলে। আমার কাছে মনে হয় স্টুডেন্ট, ওকে যদি আমি বোঝাইতে পারি যে জীবনে কিছু একটা করা যায় এবং যে কোনো সেক্টর থেকে করা যায়, ডেফিনেটলি একটা সেলফ ড্রিভেন একটা ক্যাটাগরি আছে। ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট যখন যে বয়সে যা শেখে, ও বাংলা মিডিয়াম কিন্তু সেই জিনিসটা সেই সময় শেখে না। কিন্তু সাকসেস রেট কখনোই মিডিয়ামের উপর ডিপেন্ড করতেছে না, সাকসেস রেট ডিপেন্ড করতেছে ওর লাইফটাকে কীভাবে পারসিউ করতেছে তার উপরে। স্ক্যান্ডালাস এই শোটা আজকে হওয়ার কোনো চান্সই থাকতো না রাস্টিক ইটারি সাপোর্ট এবং স্পন্সরশিপ ছাড়া। মেক শিওর ইউ গো চেক আউট বাংলাদেশের বেস্ট এভার কাটসু চিকেন at 4 possible branches: বনানী, উত্তরা, শান্তিনগর, ধানমন্ডি. Go check out their katsu chicken and let me know what you think. সো আমার মনে হয় যেহেতু আমিও বাংলা মিডিয়ামে পড়েছি, আমার ওয়াইফও বাংলা মিডিয়ামে পড়েছে, মিডিয়ামের দোষটা আমি দিব না।
আমি দোষ দিব হচ্ছে কোনো স্টুডেন্ট যদি তার ফ্যামিলি থেকে এবং তার জীবন থেকে এই লার্নিংটা না নেয়, ও তো দেশের বাইরেও যেতে পারে, ফিউচার ইজ আননোন। আমি জানি না ওর ছেলে মেয়ে হলে ও দেশের বাইরেও চলে যেতে পারে, হঠাৎ করে অস্ট্রেলিয়া চলে গেল, তখন তো লাইফটা অন্য ডাইমেনশনে থাকবে, বা কানাডা চলে গেল অন্য ডাইমেনশনে থাকবে। আমি জানি না ওর প্ল্যান কি। আমার এই মুহূর্তে দেশের বাইরে কোনো প্ল্যান নাই। সো আমি আমার কিডসকে চেষ্টা করি, আমার মেয়ে আছে আরিশা, 3 বছর বয়স, তো ওর স্কুলে অলমোস্ট টাইমিং শুরু হয়ে গেছে। আমি চেষ্টা করবো বাংলা মিডিয়ামে পড়বে, এরপরে জীবনটা আস্তে 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 যখন অন্য ড্রাইভ করবে ওই ড্রাইভে সে কোপ আপ করে নেবে। আমি একটা ভালো উত্তর পাইছি আমার বউয়ের সাথে এই ডিবেটটা জিতার, যে বাংলা মিডিয়ামে যদি পড়ে পরে যদি বিদেশে যাওয়া লাগে, ও যদি IELTS এর কারণে বিদেশ না যেতে পারে, আপনাদের মুখ থেকে বাংলা মিডিয়ামই শুনলাম, এন্ড ইংলিশ মিডিয়ামের জন্য অনেক জোস একটা আর্গুমেন্ট আছে, অনেক স্ট্রং আর্গুমেন্ট আছে। অবশ্যই ইংলিশ মিডিয়াম প্রিপেয়ার্স ইউ ফর দ্য ওয়াইডার ওয়ার্ল্ড, ফর দ্য ওয়ার্ল্ড, এখানে প্রফেশনাল সেক্টর। যদি MNC লাইনে বলি, যে ডেফিনেটলি ইউ আর মাচ মোর প্রিপেয়ার্ড ফর ইংলিশ মিডিয়াম বিদেশে ট্রানজিশনের জন্য ইটস ইজিয়ার, অনেক বেটার। ট্রুলি স্পিকিং, মানে আমার কাছে যেটা মনে হয়, বাচ্চা ইংলিশ মিডিয়ামে, আমি যেই এনভায়রনমেন্টে বড় হয়েছি বা আমি এখন যে এনভায়রনমেন্টে বিলং করি, এখন আমি যদি ওকে স্কুলে ও যে এনভায়রনমেন্টে লেখাপড়া করছে এটা যদি বাসায় এসে ও হঠাৎ করে ম্যাচ না করে, তাহলে একটা সাইকোলজিক্যাল একটা ব্যারিয়ার থাকবে। আমি ওকে শেখানোর জন্য আমার যে প্রিপারেশনটা লাগবে, এটা তো আমি বাংলা মিডিয়ামে আছে, ইংলিশ মিডিয়ামে তো আমি পড়ি নাই, আমি জানি এখন, কিন্তু আমার যদি ওর সাথে ম্যাচ করাইতে হয়, ও ওই এনভায়রনমেন্টে আমাকে বাসায়ও বিলং করাইতে হবে, এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ হবে এখন। কিন্তু আপনাদের মুখ থেকে একটা শুনলাম না ইংলিশ ভার্সন, এরা প্রায় লেফট আউট ফিল করে, আপনাদের ইংলিশ ভার্সনে কি আদৌ কোনো পয়েন্ট আছে? না, অফকোর্স আছে। বাই দ্য ওয়ে, বাই নো মিনস আমরা ওইটাকে কখনো মানে ডিপ্রায়োরিটাইজ করতেছি। ইটস লাইক তুই যেটা বলছিস না, কোন অপশন 1 2 3, আমি খুব প্র্যাকটিক্যাল POV থেকে বললাম, আমি বাংলা মিডিয়াম বই দুটার মধ্যে একটা হবে। But does English version even make sense? মানে what is the point of English version যদি ইংলিশ মিডিয়ামই থাকে? আচ্ছা, ইন দিস কেস বাংলা মিডিয়াম যে কারিকুলামটা ফলো করে, ইংলিশ ভার্সন ঠিক তার ইংলিশ ভার্সনটাই, কারিকুলাম সেম, রাইট? হ্যাঁ। তো একটা চান্স, আমি কিন্তু স্টিল আমার ইংলিশ ভার্সন স্টুডেন্ট পড়াই অফলাইনে। সো আমার কাছে এক গাদা স্টুডেন্ট ইন্টারমিডিয়েটে পড়ে, এবং এরা আমার কাছে মানে ওদেরকে আমি যখন পড়াই, আই ফিল লাইক যে ওরা একটু বেশি পরিমাণে স্মার্ট আমার কাছে মনে হয়। এবং আমি বাংলা মিডিয়ামকে এখানে আবার করছি না, ডিফেম করছি না, আমার কাছে মনে হচ্ছে আমি ওদেরকে যখন পড়াই, ইংলিশ ভার্সনের বাচ্চাগুলোর মধ্যে একটু পশনেস আছে, আ লিটল বিট। এবং আমি যখন ওদেরকে বলি ইংলিশ পারলে কিন্তু পশ হয়ে যায়, আমি জানি না, এটা হইতে পারে, ওরা দুইটা ওয়ার্ল্ডই ভালো করে রিলেট করতে পারে, দে নো দ্য বেস্ট। ওরা যখন ভার্সিটিতে যাবে, ওদের ভার্সিটিতে তো পুরো জিনিসটা হচ্ছে ইংলিশে, তখন ওরা অনেক বেশি পরিমাণে অ্যাডপ্ট করতে পারে। তো ইংলিশ ভার্সনের চান্সেস বেশি টু কোপ আপ উইথ ইউনিভার্সিটি কারিকুলাম অ্যান্ড এডুকেশন। সো এই ক্ষেত্রে ওদের একটা প্লাস পয়েন্ট থাকবে। আমার প্রবলেম হচ্ছে আমরা যখন ছিলাম তখন ইংলিশ ভার্সন তো কেবল স্টার্ট হয়েছে, আমি তো ক্যান পাবলিকে ছিলাম, ক্যান পাবলিকগুলোতে ছিল। আমার ফ্রেন্ডরা যেমন ওই আমলে অনেক প্রেশার খাইতো, বিকজ ভালো বই ছিল না, ভালো অন্য কোনো ভুল টুল ছিল, অনেক গুগল ট্রান্সলেট ভার্সন ছিল, অনেক প্রবলেম ছিল। আমাদের ওই সময় না আসলে খুব একটা প্রপার অপশন ছিল না। এখন যেমন জিনিসটা অনেক সহজ হয়ে গেছে। অ্যান্ড বাই দ্য ওয়ে, যে ইংলিশ মিডিয়াম কিন্তু দুইটা, বাংলা মিডিয়াম আর ইংলিশ মিডিয়াম। বাংলা মিডিয়ামের দুটা ভার্সন, একটা বাংলা ভার্সন আর ইংলিশ ভার্সন। সো তিনটে মিডিয়াম কিন্তু দুইটা। এখানে আবার অনেকে একটু, আমি আরেকটু বলে দেই, যেহেতু এখানে কথা হচ্ছে, কোনো স্টুডেন্ট তোমরা দয়া করে মানে নিজেদেরকে কম্পেয়ারই করবা না। wherever you are right now, প্লিজ এইটা মাথায় রেখো যে তোমার এই মুহূর্তের অবস্থাটা তোমার ফিউচারটাকে ডিফাইন করতেছে না। হ্যাঁ, তুমি যেখানে আসো বেটার আসো, বাংলা ভার্সন বেটার, ইংলিশ ভার্সন ওয়ে বেটার, ইংলিশ মিডিয়াম ওয়ে বেটার, নো ইস্যুস। যে কেউ যে কোনো সময় থেকে সেলফ ড্রাইভ দিয়ে জীবনে উন্নতি করতে পারবে। দিন শেষে একটু সিনিয়র হয়ে যাওয়ার পর কেউ আসলে জিজ্ঞাসাও করে না, ভাই তোমার স্কুলে কোন মিডিয়ামে ছিলাম, ও আচ্ছা তুমি ইংলিশ মিডিয়াম ছিলাম, আমি তোমাকে একটু বেশি পাত্তা দেবো, ও তুমি বাংলা মিডিয়ামে ছিলাম, তোমাকে আমি একটু কম পাত্তা দেবো, এরকম হয় না। আফটার সাম টাইম আই ডোন্ট থিঙ্ক ইট রিয়েলি ম্যাটার্স। বাট ওয়ান থিং দ্যাট রিয়েলি ম্যাটার্স ইজ দ্য সারাউন্ডিং। আমার কাছে মনে হয় আমি যদি প্যারেন্ট হই বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম ইংলিশ ভার্সনের থেকে, স্কুলে যা ওইটার অনেক বেশি ম্যাটার করে। আই উড রিয়েলি কনসিডার যে ওই স্কুলের সারাউন্ডিংসটা কেমন হবে। যেমন ট্রুথ বি টোল্ড, আমি জানি না অনেকের জন্য এটা ম্যাটার করে কিনা, বাট অনেক ভালো স্কুল মাঠ নাই, একটু মিডিয়াম স্কুল বাট মাঠ আছে, আই উইল প্রেফার দ্য সেকেন্ড ওয়ান। বিকজ আমার কল্পনাতে একটা স্কুল যে স্কুলে মাঠ নাই, এটা না আমার এটা স্কুলই যায় না, বাচ্চা কাচ্চা খেলবে, মাঠে দৌড়াবে, পড়বে, হাত কাটবে, এটা না হলে আমার মনে হয় না তো হবে না। তাছাড়া
True. র্যাঙ্ক 3-তে নেক্সট আসবো হচ্ছে যেটা আপনাদের দুজনের জন্য অনেক রেলেভেন্ট বলা যায়, মোড অফ লার্নিং। এখন স্টুডেন্টরা অনেক ওয়েতে শিখতে পারে, অনেকভাবেই শিখতে পারে। সো নেক্সটটা হবে হচ্ছে 3টা জিনিস দিব, আপনারা র্যাঙ্ক করবেন। হাইব্রিড, ইন পার্সন লার্নিং অ্যান্ড অনলাইন লার্নিং, একটা স্টুডেন্টের জন্য কোনটা বেস্ট? র্যাঙ্ক বাই 3। এন্ড যাবো, আই থিঙ্ক আই হ্যাভ অ্যান অ্যান্সার। আমি অফলাইন দিয়ে শুরু করছি, বাই দ্য ওয়ে। আমি 4 বছর অফলাইনে পড়াইছি, তারপরে আমি অনলাইনে পড়াইছি, দেন টানা অনলাইনে বহু বছর পড়াইছি। এখন আবার আমরা 10 মিনিট স্কুলে অনলাইন প্লাস অফলাইনও করতেছি। এটা করার একটা বড় রিজন হলো আমরা নেশন ওয়াইড না, আমরা 3টা জেলায় অনেক বড় করে থার্ড পার্টি একটা টিআরএ রিসার্চ ফার্মকে দিয়ে রিসার্চ করাইছি, অ্যান্ড একাডেমিক অ্যান্ড ইংলিশ, এই 2টা অ্যাসপেক্টে। সো আমি এই কারণে বললাম বিকজ আই এম টেলিং ইট ফ্রম আ রিসার্চ পিওভি, যে তারা কীভাবে পড়তে পছন্দ করে। ইন্টারেস্টিংলি এনাফ, আমরা যখন জিজ্ঞাসা করছি যে মানে একাডেমিক সাইডে পড়ালেখা আর ইংলিশ, একটু রেজাল্ট ভ্যারি করে, বাট হাইয়েস্ট এখনও আসছে হলো অফলাইন, রাইট। সেকেন্ড আসছে হলো হাইব্রিড, থার্ড আসছে হলো অনলাইন। অ্যান্ড আমরা দেখছি যে যত ঢাকার বাইরে, মানে আমি ক্যাপিটাল থেকে আমার রেডিয়াস যত বড় করছি, তত ইট ইজ স্কিউড টুয়ার্ডস অফলাইন। আবার যদি খুবই ক্যাপিটাল সেন্ট্রিক করি তখন আবার ডেটাটা একটু ডিফারেন্ট হয়, তখন অনলাইনটা অনেক উপরে হয়। বাট জাস্ট অনলাইন কখনো জিতে না। তার কারণ হলো আমরা যে কোনো জায়গায় যে কোনো স্টুডেন্টকে যদি বলি যে একাডেমিক্সে আছে ক্লাস 1 থেকে 12-এ, যে তুমি কি শুধুমাত্র অনলাইনে পড়তে পারবা, আসলে এটা পসিবল না। বিকজ দে নিড হার্ড কপি বুকস, রাইট? দে গো টু দ্য স্কুল, দে গো টু দ্য কলেজেস, রাইট? সো ওকে অফলাইনে একটা টাচ কিন্তু লাগবেই। সো আই থিঙ্ক দ্য ফাইট ইজ বিটুইন hybrid and offline. Right. Just online No, it should is not not be the possible. point. So এটা কি আপনার জন্য was this a big agreement যে একটা admission যে you are taking one step back to take 2 steps forward by saying hybrid is the way to go? I think it's basically covering the entire ecosystem. যেমন এখন আমরা কিন্তু সবাই, ফাহাদ ভাই বলি বা আমাদের 10 মিনিট স্কুলে বলি বা যে কোনো এডটেক বলি, আমরা যখন কোর্স লঞ্চ করি আমরা কিন্তু তাদেরকে বইও পাঠিয়ে দিই, রাইট? বিকজ হ্যাভ টু হ্যাভ, বিকজ দেখতে হবে কিছু একটা এই বয়সেও যদি আসি আমরা মোবাইল খুলে যে বইটা খুব ভালো লাগে ওই বইটা কিন্তু আমরা কিনে ফেলি। বাট বিদেশে কিনা একই জিনিসটা কাজ করে না। সো ইউ আর সেইং যে বাংলাদেশি স্টুডেন্টরা, সো ইউ হ্যাভ টু র্যাঙ্ক ইউ আর সেইং হাইব্রিড, অফলাইন, তারপর অনলাইন। সো অফলাইন, হাইব্রিড, অনলাইন। আমার কাছে মনে হয় যে অফলাইনটা হচ্ছে বেস্ট। তা নাহলে পৃথিবীর সব বেস্ট ইউনিভার্সিটিগুলো সব অনলাইন কোর্স অফার করে ফেলতো। আর অনলাইনে যে লেখাপড়া করা যায় এই সত্য প্রতিষ্ঠিত হয়েছে তো 21 সালের পরে। তার আগে তো বাংলাদেশে, হ্যাঁ, বাট তার আগে মানে আমরা যে কোর্স শব্দটা উচ্চারণ করতেছি এবং অ্যাডমিশনের মতন একটা কম্পিটিটিভ মার্কেট আমরা হচ্ছে অনলাইন দিয়ে সেরে ফেলতেছি। এটাতে যে 21 সালের পরে, করোনার পরে এসে আমরা 20 সাল থেকে 21 বলবো আমি, 20-এর হালকা একটু শুরু হয়েছিল, বাট মেজর পোর্শনটা ঢুকছে 21-এর পরে। বাট এখনো স্টিল আমার মনে হয় টিচার স্টুডেন্ট সামনাসামনি, এটা রিপ্লেস করা যাবে না কোনোভাবেই না, হবে না, এটা অনলাইন দিয়ে হবে না। আপনি বলতেছেন অফলাইন, হাইব্রিড, অনলাইন। বাট ডোন্ট ইউ থিংক হাইব্রিডটা প্রেফার্ড? লাইক আমরা তো আস্তে আস্তে যখন অফলাইনে পড়াচ্ছি, অফলাইনে পড়াতে পড়াতে ফর এক্সাম্পল আমরা যেমন অনলাইনে কন্টেন্ট দিয়ে দিচ্ছি, এক্সাম দেওয়ার পসিবিলিটি দিয়ে দিচ্ছি, প্রচুর ক্লাস রেকর্ডিং দিয়ে দিচ্ছি। তো দিন শেষে তো আমরা অফলাইনটার উপরে অনলাইন সাপোর্টটা দিয়ে বেসিক্যালি হাইব্রিড করার চেষ্টা করতেছি, কিন্তু এটা আমরা মেজর পোরশনকে কভার করতে পারছি না। আচ্ছা, আপনি বলেন ইউ হ্যাভ আ লট অফ স্টুডেন্টস, হাউ মেনি স্টুডেন্টস ইউ হ্যাভ অফলাইন, হাউ মেনি অনলাইন? অফলাইনে আমাদের এখন 250 প্লাস স্টুডেন্ট অ্যাডমিটেড আছে। আর অনলাইন? অনলাইনে বিভিন্ন কোর্স মিলে 10,000 প্লাস হবে। এক্স্যাক্টলি। সো আপনার মতো এক্সপার্ট টিচারকে তো অফলাইনে সবাই পাবে না, সো তখন ডোন্ট ইউ হ্যাভ টু লার্ন অনলাইন। এই সেক্টরে আমি না, এখন কে আমাকে পাচ্ছে এই পার্সপেক্টিভ থেকে অনলাইন বেটার, ন্যাশনাল পার্সপেক্টিভ থেকে, ন্যাশনাল পার্সপেক্টিভ থেকে। কিন্তু একটা স্টুডেন্টের যখন লেখাপড়া শিখতে হবে, ও যখন শিখবে কোনো কিছু, হি অর শি নিড টু টাচ, নিড টু সি দ্য থিংস ইন পারসন। ওকে এটা রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স করে শিখতে হবে। এটাও বলা উচিত যে ন্যাশনাল পিওভি থেকে ইটস অফলাইন, বাট আমাদের পিওভি থেকে ইটস হাইব্রিড ফার্স্ট। হাইব্রিড ফার্স্ট, আমাদের থেকে হাইব্রিড ফার্স্ট। আমাদের পিওভি থেকে ইটস হাইব্রিড ফার্স্ট। সেকেন্ডলি যদি আমাদের অ্যাক্সেসিবিলিটিও বলি, ইটস অনলাইন সেকেন্ড। বিকজ অফলাইনে আমরা দুইজনই অনেক অ্যাক্টিভ, অনেক চেষ্টা করি, আমাদের সেন্টার্স আছে, ক্লাস নেই, বাট লিমিটেড, লিমিটেড। নেক্সট আপ হচ্ছে আমি 3টা ইউনিভার্সিটির নাম বলবো, র্যাঙ্ক 3, 1 2 3 করে বলবে। আচ্ছা ঠিক আছে। ঢাকা ইউনিভার্সিটি, নর্থ সাউথ এন্ড ব্র্যাক ইউনিভার্সিটি। খুবই ডিফিকাল্ট, ট্রুলি স্পিকিং আমি একদম ফ্যাক্ট বলবো, এটা কেউ যদি আমার আসলে শত্রু হয়ে যায়, আমার কাছে মনে হয় যে প্রাইভেট ইউনিভার্সিটিতে এখন লেখাপড়ার মান ভালো। প্রাইভেট ইউনিভার্সিটিতে আমি এরকম কিছু স্টেটমেন্ট দিতে পারি উইদাউট র্যাঙ্কিং।
হ্যাঁ প্রাইভেট ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা ফার্স্ট অফ অল এনভায়রনমেন্ট, ফার্স্ট অফ অল হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ম্যাটার করে, আপনি কোন পরিবেশে মিশতেছেন এটা ম্যাটার করে। এখন আপনি লেখাপড়া করতে গেছেন, আমার ভাই তোমার ভাই উমুক সুমুক, আর হচ্ছে চায়ের ক্যান্টিনে আড্ডার মধ্যে আপনি দিন শেষ করে দিলেন, মানে এটা কি? মানে আমার এইগুলো যদি বলতে দেয় আমি ফাটাই ফেলাইতে পারবো, কিন্তু ঘটনা হচ্ছে ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্ট, সব ইউনিভার্সিটি দেয় না আড্ডার বিষয়টা বলছি না, আড্ডা সব ইউনিভার্সিটি ফান্ডিং এর ব্যাপারটা আনলো তো জাস্ট ম্যাসিভ ডিফারেন্স। আমি বলবো ছাত্ররা আগে শিখবে নীতি, তারপর রাজনীতি। মানে নীতি ঠিক নাই, রাজনীতিটা কিভাবে ঠিক হবে? আমি আপনার আনসারটা শুনতে চাচ্ছি। ঢাকা ইউনিভার্সিটি খুব ডিফিকাল্ট। না আমি নামে বলবো না, আমি বলবো হচ্ছে মানে ইউনিভার্সিটি র্যাঙ্কিং তো এমনি বিভিন্ন জায়গায় প্রকাশ হয়, সেগুলো দেখলেই বোঝা যাবে। আমার পার্সোনাল থিং হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি এখন ওয়ে বেটার, স্টুডেন্টগুলো ভালো করার চেষ্টা করতেছে, এবং আমি আর কোনো উত্তর দিতে চাচ্ছি না। আচ্ছা, দুইজনই একটা আনসার দিল না, ইটস ওকে। নেক্সট ওয়ান হচ্ছে র্যাঙ্ক 3। আমি একটার প্রতি অনেক স্ট্রংলি ফিল করি, আমি বলবো পরে, বাট সায়েন্স, কমার্স, আর্টস র্যাঙ্ক 3 সবচেয়ে বেস্ট ফর স্টুডেন্ট, সেকেন্ড, থার্ড বাংলাদেশের কনটেক্সটে। আমি তো আসলে পার্সোনাল পিওভি থেকে অনেক বায়াস, বিকজ আমি সায়েন্সে পড়ছি, আমার আশেপাশের মেজরিটি সায়েন্সে পড়ছে, সো আমি বায়াস থাকবো সায়েন্সে। বাট আবার এটা আবার ডিপেন্ড করে একাডেমিক্স না, তারপরে আবার পরে কিন্তু আমি আমার বিজনেসে পড়ছি ইউনিভার্সিটিতে, রাইট? সো আমি কখনো হিউম্যানিটিজে পড়ার সুযোগ পাইনি। সো ফর মি ইটস সায়েন্স, বিজনেস অ্যান্ড হিউম্যানিটিজ, রাইট। আমি সায়েন্সে লেখাপড়া করছি, সায়েন্স আর্টস কমার্স কেমন তো আমি জানি না, তবে ট্রুলি স্পিকিং আপনি একটা ব্যবসা চালান, আপনি জানেন কমার্স। ট্রু, বাট ট্রুলি স্পিকিং আমার ব্যক্তিগত মানে মতামত হচ্ছে যে স্টুডেন্টগুলো নার্ড, লেখাপড়া বেশি করে, পছন্দ করে, বইয়ের প্রতি টান আছে, এই স্টুডেন্টগুলো সায়েন্স পড়া উচিত। কারণ ও ইন্টারমিডিয়েটের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির লোড নিতে পারবে না যদি ওর ওই পরিমাণ এই মেন্টাল ক্যাপাসিটি না থাকে। আর যে স্টুডেন্টগুলো একটু কম লেখাপড়া করে, ও দেখবেন সারাদিন অনেক কাজ করে, এই ফ্রেন্ডদেরকে নিয়ে বাইকে বের হয়ে গেল, আড্ডা দিতে পছন্দ করে, খেলতেছে, হ্যাঁ, তারপর হচ্ছে ডিবেট প্রোগ্রামে চলে যাচ্ছে, দেশের বাইরে চলে যাচ্ছে, ওর লেখাপড়ার প্রতি সময় দেওয়ার, ইন্টেনশনালি লেখাপড়া করার সময়টা কম। তো ওর জন্য এমন একটা প্ল্যাটফর্ম লাগবে যেখানে লেখাপড়ার লোড অ্যাকচুয়ালি কম। তো ট্রুলি স্পিকিং ও যদিও সেফ সাইড অ্যান্সার করছে, বাট আমার কাছে মনে হচ্ছে যারা নার্ড, যারা একটু লেখাপড়া বেশি করে, ওদের সায়েন্স নেওয়া উচিত। আর যারা একটু কম লেখাপড়া করবে, চিন্তা করে নিচ্ছে, বাট ব্যবসা করবে, জীবনে ব্যবসায়ী করবে, ও কমার্স নিল, কোনো সমস্যা নেই। ও অনেক বেশি নার্ড হইতে পারে, ও অনেক নার্ড, ও ব্যবসায়ী করবে এবং জীবনে চিন্তা করে সে বিজনেস কমার্স নিছে, দ্যাটস ওকে। বাট যারা কি চিন্তা, আমি কি নিব, এটা যদি চিন্তা করে, তাহলে আমি বলবো যে তুমি যদি বেশি লেখাপড়া করতে ইচ্ছা করে তোমার এবং অনেক লোড তুমি নিতে পারবা, তাহলে সায়েন্স নাও। কিন্তু স্যার বাংলাদেশের জব মার্কেট কি সায়েন্সের এই লোড অফ স্টুডেন্ট নেওয়ার জন্য রেডি, অর আর দে রেডি ফর দ্য বিজনেস স্টুডেন্টস? আই ফিল লাইক এত মানুষ সায়েন্স পড়তেছে যে এত চাকরি তো নাই। একটা ডিরেক্ট অ্যান্সার আছে, এটার অ্যান্সার হলো দুইটার জন্য রেডি না। বাংলাদেশে প্রতি বছর 20 লাখ তরুণ চাকরির ফিল্ডে ঢুকে, তার মধ্যে 6 লাখ গ্র্যাজুয়েট বের হয়। গ্র্যাজুয়েট 6 লাখ গ্র্যাজুয়েট হওয়ার পরে যেই ধরনের চাকরিতে যাওয়া উচিত ওরকম চাকরি তো নাই। অ্যান্ড উইচ ইজ আই উইল সি যে বাংলাদেশে সব থেকে বেশি বেকারত্বের হার কিন্তু স্নাতকোত্তরে, তারপরে হলো আন্ডারগ্র্যাড, মানে মাস্টার্স পাস করা মানুষের মধ্যে বেকারত্বের হার বেশি, এরপরে অনার্স, এরপরে কম। তার কারণ কি, আমি যদি একটু কম পড়াশোনা করি, ক্লাস 10 পর্যন্ত বা 12 পর্যন্ত, লেটস সে আমি ইউনিভার্সিটিতে গেলাম না, আমি অনেক চাকরিতে ঢুকতে পারি। আর আমি যদি আন্ডারগ্র্যাড করি, আমার মাথায় থাকে যে আমি একটা হোয়াইট কলার জবে ঢুকবো, অ্যান্ড ওটা না পাইলে আমি চাকরি করবো না। সো বেকারত্বের হার কিন্তু বাড়তে থাকে। সো দ্য অ্যান্সার ইজ কোনটার জন্য রেডি না। আমার এখানে সবচেয়ে বেশি আমাকে সবচেয়ে বেশি প্যারা দেয় বা পেইন দেয়, দ্যাট ইজ আমি একজন আর্টস স্টুডেন্ট, আই লাভ সোশ্যাল সায়েন্সেস। বিদেশের সোশ্যাল সায়েন্সেস ব্যাপারটা সব অনেক জোস ভাবে দেখে যে ওয়াও তুমি ল পড়তেছো, হিস্ট্রি পড়তেছো, ফিলসফি পড়তেছো, বিকজ ইটস ক্রিটিক্যাল থিঙ্কিং। স্কুল যখন শেষ হয়, স্কুলের পর কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং বা প্রবলেম সলভারদের জন্য মেইন সাকসেসটা কেন গড়ে তোলা হয় আলটিমেটলি ইন ওয়ার্ক বা ওয়ারএভার। তুমি যদি একটা প্রবলেম সলভ করতে পারো কুইকলি বা ক্রিটিক্যাল থিঙ্ক করে, দ্যাট হ্যাজ দ্য মোস্ট ভ্যালিউ। বাট বাংলাদেশে যখন আসি, একজন স্টুডেন্ট যদি সায়েন্সে ভালো না হয়, কমার্সে না ভালো হয়, বাপ মা থেকে শুরু করে সবাই ওদেরকে রাইট অফ করে দিবে। দিস ইজ নট রাইট। না না, হোয়াট ডু ইউ গাইস থিঙ্ক? আর্টসকে কিভাবে আমরা বেশি দাম দিতে পারি বা সোশ্যাল সায়েন্সেস জিনিসটা কিভাবে আমরা বেশি সেলিব্রেট করা যায়? ডিপেন্ডস অন হাউ ইট হ্যাজ বিন পারসিভড। মানুষের যে কোনো জায়গায় একটা পারসেপশন ম্যাটার করে। যেমন যেটা বললো ভাইয়া, যে বাংলাদেশে দেখা যায়, ও আচ্ছা তুমি
র্যাঙ্কে হায়ার র্যাঙ্ক করছো, আচ্ছা তুমি সায়েন্সে ঢুকে যাও, হায়ার র্যাঙ্ক না করলে তুমি সায়েন্সে পাবাই না। সো আগের থেকে মানুষের একটা প্রিকনসিভড নোশন থাকে যে আচ্ছা ভালো স্টুডেন্টরা এইখানে। ইভেন আমি যেমন বিবিএ করছি, রাইট, আমি কিন্তু কমার্সে শিফট করছি। আমার ওখানেও যখন মেজর নিচ্ছিলাম তখনও কিন্তু সেম ফিলসফি, যখন আমি ক্লাস 9-এ সায়েন্স আর্টস কমার্স চুজ করতেছিলাম, যে আচ্ছা ফাইন্যান্স নিবা, মার্কেটিং নিবা না এইচআর নিবা, ও ফাইন্যান্স নাও, কেন? বিকজ ফাইন্যান্স নিয়ে তোমার সব দরজা খোলা থাকবে। সো এই সেম কনসেপ্টে কিন্তু বাচ্চা গেলে আমরা সায়েন্স নিই, যে সায়েন্সে যদি তুমি নাও পরবর্তী করে তুমি কমার্সেও যেতে পারবা, হিউম্যানিটিসেও যেতে পারবা, বাট ইটস নট দ্য আদার ওয়ে রাউন্ড। সো এইটাও কিন্তু একটা বড় রিজন ওয়াই পিপল ট্রাই টু চুজ সায়েন্স ওভার দ্য আদার ওয়ান্স। ফাহাদ স্যার, আপনার কি মনে হয়, ডু ইউ থিঙ্ক ল, হিস্ট্রি এই ধরনের সাবজেক্টগুলো আরেকটু বেশি সেলিব্রেট করা উচিত? অবশ্যই উচিত। যে কোনো যে মানে সাবজেক্টকে মানে র্যাঙ্ক করতেছে কে, মানে কিসের বেসিসে সাবজেক্ট র্যাঙ্ক হচ্ছে? বাট প্যারেন্টস দেখে বললে মানে they don't appreciate it. এগ্রিকালচার একটা সাবজেক্ট সবচেয়ে বেশি পরিমাণে সেলিব্রেট করা উচিত, কারণ ওইটার উপরে লাইফ ডিপেন্ড করতেছে। এখন কেউ যদি মনে করে যে ডক্টরি একটা নোবেল প্রফেশন, আমার তো মনে হয় যে ফার্মার ওর প্রফেশন আরও বেশি নোবেল, কারণ ও কাজ না করলে পেটে ভাত ঢুকবে না, ডিজিজ তো পরে হবে, কিওর তো পরে। তো আমার মনে হচ্ছে যে কোনো সাবজেক্ট ইভেন বাংলাতে যে অনার্স মাস্টার্স করছে, ওর কি জীবনে সেলিব্রেট করার কিছু নাই? ভালো নাট্যকার হবে কেমনে তাহলে? ঔপন্যাসিক হবে কেমনে? নাটক লিখবে কে? নাটক কি ডক্টর লিখবে? তাহলে সাহিত্য পড়াশোনা করে, সাহিত্য পড়ে, মানে সাহিত্য কর্ম যে জিনিসটা, এইটার উদ্ভাবন কি ইঞ্জিনিয়ারের মাথা থেকে আসবে? না, মেকানিক্যাল যারা ওরা স্ট্রাকচার বানাবে, হ্যাঁ, সিএসসি যারা করতেছে তারা প্রোগ্রাম বানাবে। তো সেইভাবে একটা সমাজের সভ্যতায় সাহিত্যকর্ম তো লাগবে। তো আইনজীবী লাগবে না, ল পড়া লাগবে না, তাহলে কোর্ট চালাবে কে? আইন আদালত কি করবে? পুলিশ হতে লাগবে। তো পুলিশ হওয়ার জন্য কি সায়েন্স আর্টস কমার্স লাগে? পুলিশ হওয়ার জন্য তো অন্য ধরনের একটা কোয়ালিটি লাগে, সেটা যে কোনো মানে ইসা থেকে আসতে পারে। তা আমি বলবো এভরি সিঙ্গেল সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টের, যেমন ইসলামিক হিস্ট্রি একটা সাবজেক্ট আছে, এটা কি সেলিব্রেশন করা যাবে না? তো বাইতুল মোকাররমের খতিব কে হবে? ওয়ার্ল্ড ক্লাস স্কলার কেমনে হবে? আমার কোরআন মাজিদের আয়াতের ব্যাখ্যা কে দিবে আমাদের দেশে? তা আমাদের দেশে একটা স্কলার লাগবে না? তো আরবি সাহিত্যেরও তো একটা মানে সেলিব্রেশন পয়েন্ট আছে, ও তো একটা বস লেভেলে যেতে পারে। এভরি সাবজেক্টসের একটা নোশন আছে, এভরি সাবজেক্টসের একটা ফিউচার আছে, এভরি সাবজেক্ট হ্যাজ দ্য সেলিব্রেশন। আমার কাছে মনে হয় ফাদ ভাই অন টপ অফ দ্যাট, বাট রাইট প্রপোর্শনে থাকা উচিত। এইটা তো কেউ ডিসাইড করতে পারবে না, এইটা ডিফিকাল্ট, বাট মনে করেন যুগের চাহিদার কারণে কিন্তু সাবজেক্টগুলো তৈরি হয়, রাইট? ট্রু। কিছু জায়গায় কিছু সাবজেক্টের যুগের চাহিদা অনেক কমে যায়, কিন্তু ডিপার্টমেন্ট হয়ে গেছে জন্য কিন্তু এই সাবজেক্টগুলো সরানো যায় না। আবার যুগের চাহিদার অনেক সাবজেক্ট আসা প্রয়োজন, বাট এগেন ডিপার্টমেন্ট ফর্ম করা অনেক কঠিন, অনেক ঝামেলা, বিউরোক্রেটিক হ্যাসেল, এই কারণে আসে না। এগেন সাবজেক্টগুলোর নাম না বলি, বাট এইটা কিন্তু একটা বড় প্রবলেম, যেটার কারণে যুগের চাহিদার সাথে একাডেমিয়ার সাবজেক্টের যে গ্র্যাজুয়েটস আছে তাদের প্রপোর্শনটা মিলতেছে না, তখন কিন্তু একটা সমস্যা হয়। এটার জন্য আসলে ন্যাশনাল পলিসি মেকার যারা আছে তাদেরকে ওই দৃষ্টিভঙ্গিতে যে আগামী 20 বছর পরে, আগামী 10 বছর পরে আমি এই ফিল্ডটা দেখতে চাই, নীতিমালা প্রণয়ন করা লাগবে, কারিকুলাম দেওয়া লাগবে, ফ্যাকাল্টি খোলা লাগবে, রিসোর্সেস লাগবে, লম্বা প্ল্যানিং। আচ্ছা, মুভিং অন, এই প্রশ্নটা বোধহয় প্রত্যেকটা স্টুডেন্ট অনেক বেশি ফিল করবে, দে উইল রিলেট টু দিস দ্য মোস্ট, বিকজ আমি মনে করি আমার চাইল্ডহুড শুরু হয়েছে ক্লাস 6-এ আমি অস্ট্রেলিয়া যাওয়ার পর। কারণ সেটার আগে প্রত্যেকটা স্টুডেন্ট, বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট সকালবেলা বের হয় 7টার সময়, বেশিরভাগ স্টুডেন্ট ফেরত আসে 8টা, 9টা, 10টা হয়ে যায়। হ্যাঁ, আপনাকে এই ফিল্ডে বলা যায় সবচেয়ে বড় ক্রিমিনাল বা সবচেয়ে বড় হিরো, আপনি কোচিং সেন্টার চালান। ইজ ইট রাইট যে একটা স্টুডেন্ট উইল স্টে আউটসাইড অল ডে স্টাডিং আনটিল 8-9 o'clock? একদমই না, রাইট, একদমই না। আমার কাছে কি মনে হয় বিউটিফুল হচ্ছে আর্লি মর্নিং স্কুল স্টার্ট হবে, আর্লি মর্নিং, হ্যাঁ, আর্লি মর্নিং স্কুল স্টার্ট হবে, তারপরে হচ্ছে দুপুরের আগে সে বাসায়, পড়াশোনা শেষ, সে দুপুরের আগে বাসায়, সকালবেলা ভোরবেলা স্কুল শুরু হবে। কিন্তু তার এখন পড়ে থাকে ফাহাদ স্যারের কোচিং। আমি বলি আসতেছি, দুপুরের যে খাবারটা এটা বাসায় এসে খাবে সে, তারপর সে ঘুমাবে, এরপর পুরা বিকেল খেলবে, ওর মাঠ লাগবে খেলার জন্য, এরপর রাতে সেলফ স্টাডি করবে। এটা হচ্ছে আইডিয়াল স্ট্রাকচার। কিন্তু আমরা কেন পারি না? কারণ স্কুলে ফিজিক্সের একটা ক্লাস, ইংলিশের একটা ক্লাস, কেমিস্ট্রির একটা ক্লাস, 35 মিনিটের ক্লাস, স্টুডেন্ট কতজন? 120 জন। তো টিচার তো আইসা 15 মিনিট লাগে এই চুপ থাকো বলতে,
তো বাকি যে 25 মিনিট থাকে এই 25 মিনিটে একটা টিচার কিভাবে তার কারিকুলামটা ক্লাসে শেষ করবে? তো স্টুডেন্ট নির্দ্বিধায় তাকে এমন একটা সলিউশন খুঁজে নিতে হয় যে সলিউশনে সে পুরা তার যেই সিলেবাসটা সেটা শেষ করতে পারবে। তো এই বাধ্য হয়ে সে কোচিং সেন্টারে আসে। আর আমাদের কি চ্যালেঞ্জ, আমাদেরকে তো স্টুডেন্ট যে কোনো সময় লিভ করতে পারে, আমাকে স্টুডেন্ট ধরে রাখার জন্য প্রতিনিয়ত আমার প্রোগ্রাম চেঞ্জ করতে হয়, ভালো মতো পড়াইতে হয়, সুন্দর একটা শিট দিতে হয় যেন ও বুঝতে পারে রিয়েল প্রবলেমসগুলোকে কীভাবে সলিউশন করতে হয়। ম্যাগনেসিয়াম ক্লোরাইড আয়নিকটা সমযোজী, এটা তো সে স্কুল থেকে বোঝে নাই, কারণ ও চিন্তাই করতে পারেন যে কী হইলো, ক্যাটায়ন আর অ্যানন মিলে আয়নিক যৌগ হয়ে যাচ্ছে, ভাবেই নাই, কারণ ওই ভাবানোর সময়টা সে স্কুলে পায় নাই। এবং স্কুলের টিচারদেরকে আসলে দোষ দিয়ে লাভ নেই, বিষয়টা হচ্ছে একটা আইডিয়াল ক্লাসের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারে কেউ নাই। এই কারণে বাচ্চারা মানে কোচিং সেন্টার বা আমাদের কোর্স, অনলাইন কোর্স, আমরা যে কোর্স অফার করি সেই কোর্সগুলোতে আসতে বাধ্য হয়। বাট ট্রুলি স্পিকিং হেলদি স্ট্রাকচার হচ্ছে আর্লি মর্নিং বাচ্চারা স্কুলে ঢুকবে, সুন্দর সাজানো গোছানো স্কুল থাকবে, 1টার সময় বাসায়, বা 1টার সময় জোহরের আজান দিছে বাসায় এসে নামাজটা পড়বে বা মসজিদে নামাজটা পড়বে, খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে একটা ঘুম দিবে, রিল্যাক্স। একটা বাচ্চারা এত কিসের প্রেশার, বিকেলবেলা আসর নামাজ পড়ে ধুম ফুটবল খেলবে, ফুটবল খেলে টেলে মাগরিবের আজান হয়েছে বাসায় আসবে, আইসা এই পড়া স্টার্ট করবে, নিজের পড়া আমি পড়বো, আমার বইয়ের মধ্যে এই পড়া আছে আমি বাসায় পড়বো। কিন্তু এই আইডিয়াল জায়গাটাতে তো আমরা নাই। এই জন্য আমি অনেক প্রশ্ন করি যে কোয়ালিটি অফ টিচিং কীভাবে স্কুলে এতটা ফল করছে যে সব এখন কোচিংয়ে পড়াতে চায়। এখন যদি ফাহাদ স্যারকে বলে আপনি স্কুলে গিয়ে পড়ান, ফাহাদ স্যার কখনো স্কুলে পড়াবেন না। অ্যান্ড এটার জন্য একটা উত্তর আছে, এটা আমি বলে দিই, ইট ইজ মানি। মানি ইজ এ ভেরি বিগ থিং। টিচার হন যেটা হয়, যতই নোবেল প্রফেশন হোক, মানি ইজ ভেরি ইম্পর্টেন্ট। একজন কোচিংয়ের স্যার যদি পড়ায় 200-300টা স্টুডেন্ট, পার স্টুডেন্ট 1-2-3 হাজার টাকা তারা পাবে। স্কুলে যারা পড়ায়, বাংলাদেশের সবচেয়ে ভালো স্কুলে পড়ায়, ইউ আর আর্নিং 50-60,000 আ মান্থ। একজন টিউশনের টিচার 3-4-5-6 লাখ আ মান্থ। এটা কীভাবে সলভ করা যায় তাহলে? ডাজ ইট মেক সেন্স ফর টিচার্স টু টিচ এট কোচিং সেন্টার্স রাদার দ্যান স্কুলস? এই যে ইনকামের কথা বললা, এই ইনকামে কিন্তু সব কোচিং সেন্টারের টিচার নাই, বাই দ্য ওয়ে। এটা হলো টপ টিয়ার এ 0.1% অর লেটস সে 1% টিচার, বাকিরা কিন্তু এই লেভেলে নাই। অ্যান্ড বাংলাদেশে কিন্তু 1 লক্ষের বেশি স্কুল আছে। দ্যাটস ওয়াই দ্য মেইন প্রবলেম লাইস। 1 লক্ষর বেশি এই স্কুলগুলোতে যে টিচাররা আছে, মানে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, ক্লাস 11-12 হায়ার সেকেন্ডারি, সো এই জায়গায় কিন্তু তাদের বেতন আরও অনেক কম। বাংলাদেশে তুমি যদি দেখো যে টিচিং প্রফেশনে যখন স্টার্ট করে 20,000 টাকারও কম, অনেক প্রাইমারি স্কুলে 15,000 টাকারও কম। এবং এমন না যে তুমি আসছো একটা ইন্টার্নশিপ পিরিয়ড, যে প্রথমে 15,000, আস্তে আস্তে তোমারটা বাড়াবো, বা প্রোবেশন পিরিয়ড, এরপর তোমাকে বাড়াবো। দ্যাটস দ্য স্যালারি স্ট্রাকচার। অ্যান্ড তুমি যদি চিন্তা করো দেশের ভবিষ্যৎ যারা আছে তাদেরকে পড়ানোর জন্য যাদেরকে নিবা, তাদের যদি বেতন এত কম হয়, সেখানে তো মানুষ যেতে চাবে না। So quality teacher obviously টিউশনের দিকে মুভ করবে। আসার সুযোগই নাই, নো ওয়ান থিংকস অ্যাবাউট ইট, বিকজ এত কম স্যালারিতে তো সে থাকতে পারবে না। যদি থাকতে হয় তাকে কোচিং করায়, প্রাইভেট টিউশন করায়, আদার ওয়েতে কিছু একটা ব্যবস্থা করতে হবে। বাট ইউ লুক এট, আমার সামনে ফিনল্যান্ডের এক্সাম্পল দেয় না, এত কিছু লাগে না। ইটস বিকজ ফিনল্যান্ডের প্রাইমারি স্কুলের টিচারদের বেতন অনেক বেশি, ওদের সম্মান অনেক বেশি। আমাদের তো সম্মান ওইভাবে হয় না। আমাদের সম্মান হলো যে যত বেশি বড় স্টুডেন্ট পড়ায় ওর সম্মান তত বেশি, মানে প্রাইমারি থেকে সেকেন্ডারি সম্মান বেশি, হায়ার সেকেন্ডারি থেকে ইউনিভার্সিটি। হ্যাঁ, বাট যদি চিন্তা করো অ্যাকচুয়াল মোল্ডিং পট যখন একটা বাচ্চা ছোট থাকে, ওইখানে তো উই আর নট গেটিং দ্য বেস্ট টিচার। আমরা স্টুডেন্টদের চাইল্ডহুডগুলো কিভাবে সেভ করতে পারি, যে 3টার পর নো মোর স্টাডিজ, মেবি 1-2 ঘন্টা সেলফ স্টাডি, হাউ উড উই প্রোটেক্ট? স্ট্রাকচারাল চেঞ্জ, অনেক ন্যাশনাল লেভেলে চেঞ্জ করতে হবে। লেভেল একটা দেশের, মানে আমি যতদূর জানি যে পলিসি লেভেলে যেটা হয় যে জিডিপি 6% এডুকেশনে যায়, বাংলাদেশে আই গেস ইটস 2.5%, 2-3%-এর মধ্যে, লেস দেন হাফ। অ্যান্ড ওয়ার অ্যাজ বাংলাদেশের ক্ষেত্রে আই গেস জিনিসটা আরও বেশি দরকার। তার 2টা কারণ: এক, বাংলাদেশে আবাদি অনেক বেশি, 17 কোটি মানুষ, সফটকোর্স শিক্ষা খাতে কিন্তু টাকারও বেশি যাওয়া দরকার। 2, বাংলাদেশ এখন এমন একটা সেগমেন্টে আছে যেখানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ইজ দ্য হায়ার, তার মানে হাফ দ্য পপুলেশন ইজ আন্ডার দ্য এজ অফ 25। তার মানে কি শিক্ষা খাতে আরও বেশি টাকা খরচ করা প্রয়োজন, বাট ওইটা তো হচ্ছে না। তো স্ট্রাকচারাল পিওভি থেকে যখন আমরা হাজার হাজার কোটি টাকার একটা ল্যাকিং থাকে, এটা কিন্তু আসলে একটা ইন্ডিভিজুয়াল ফাহাদ স্যার বা আয়মান সাদিকের ক্ষেত্রে ওইটা পোষানো পসিবল। প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা প্যারেন্টেরই স্কুলের প্রতি যদি ওই লেভেল অফ কোয়ালিটিটা প্রোভাইড করা যায়, তো ফ্রম দেয়ার এন্ড থেকে
ইচ্ছা তখন দ্য হোল হ্যাঁ, থিং বিকজ আমরা কিন্তু স্কুলের সাথে মেনটেন করি। ফর এক্সাম্পল আমরা যখন ক্লাস নেই বা ভাইয়া যখন ক্লাস নেয়, স্কুলের যে কারিকুলাম আমরা তো ওইটাই ফলো করি। স্কুলের যে পরীক্ষা ওটা আমরা ফলো করি, ওদের পরীক্ষার আগে আমরা আমাদের ক্লাস চেঞ্জ করি। স্টুডেন্টদের থেকে ফিডব্যাকটা কি আসে যারা স্কুলে কিছুই শিখতেছে না বা আপনাদের ক্লাসে না একদমই কিছু না, ওরা আমাদের কাছ থেকে সব শিখতে চায়, মানে ডিটেইল পড়াইতে হবে। ওরা যখন স্কুলের সাথে কম্প্যারিজনটা করে তখন তারা কি বলে? কম্পারিজন করে স্কুলের টিচাররা পারবে না আমাদের সাথে, সত্যি কথা বলতে। স্টুডেন্টদের ফিডব্যাক ঠিক, আপনি যদি একটা স্টুডেন্টের কথা ইউ ওয়ান্ট টু শেয়ার বা তাদের স্টোরি, একটা টিচার ধরেন স্কুলের টিচাররা বা ওনার যতটুকু সময় দরকার একটা জিনিসটা বোঝাইতে, হ্যাঁ, বা যে পরিমাণ মেন্টাল এক্সাইটমেন্ট দরকার, আমি মানে স্কুলের টিচাররা কিন্তু খারাপ না, সবাই বেটার, সবাই ভালো, কিন্তু ওনাকে যে ফিল্ডে আমি দিচ্ছি, ওনাকে খেলার জন্য সময় দিচ্ছি না। আপনি বলতেছেন 2 মিনিট একটা গোল করতে হবে, উনি পারে নাই, তার মানে উনি ব্যাড প্লেয়ার না। একটা টপিককে বোঝানোর জন্য একটা টিচারের যেই সময়টুকু দরকার, এই সময়টুকু একটা টিচার পায় না। বা টিচার যে কোয়ালিটি, ওই কোয়ালিটি যদি স্টুডেন্ট না থাকে, উনি পড়ায়ও শান্তি পাবে না। আবার স্টুডেন্ট যে কোয়ালিটি, কেন নটরডেম কলেজ ভালো পড়ায় না? ওরা কেমনে পড়ায়? নটরডেম কলেজ তো চক ডাস্টারে পড়ায়, কই ওরা তো ভালো পড়ায়। কারণ কি, ওইখানকার টিচাররা হচ্ছে খুব ক্রিম, স্টুডেন্টগুলোও ক্রিম, জমে, খেলাটা জমে। কিন্তু বাকিগুলোতে না ডিসপ্রপোর্শনেট হয়ে যাচ্ছে, আইদার কিছু একটা ল্যাকিং আছে। সো আমি বলতেছি ওনারা আমাদের সাথে কেন পারবে না? আমরা একটা চ্যাপ্টারের উপরে 4 ঘন্টার ক্লাস নেই, ডিটেইল বোঝাই, ইভেন এসএসসি লেভেলে ইন্টারমিডিয়েটের পয়েন্ট এনে বোঝাই। হ্যাঁ, তো স্টুডেন্ট ডেফিনেটলি জানতে চায় যে বইয়ের বাইরের টপিকগুলো পড়ানো হচ্ছে, কিন্তু আমি যে সময়টুকু পাই একটা স্কুলের টিচার তো ওই সময়টা পায় না। সহজ কথায় বলতে একজন স্কুল টিচার যতটা চ্যালেঞ্জ ফেস করতে হয়, একজন টিউশনের টিচার ওটার হাফ চ্যালেঞ্জ ফেস করতে হয় না। স্কুলের টিচার and the weaponry, yes, you have স্মার্ট বোর্ডস অ্যান্ড ইউ হ্যাভ চক বোর্ডস। ইমাজিন আমি ইংলিশ পড়াবো, আমি একটা প্যাসেজ যদি পড়াতে চাই, প্যাসেজ লিখতেই তো আমার 15 মিনিট চলে যাবে। দ্যাট পাওয়ার, অডিও ভিজুয়াল পাওয়ার ইজ ইনসেন। জাস্ট ইমাজিন, আমি যদি একটা আমি আমার যখন কোচিংয়ে পড়াইতাম, আমার একটা মাত্র রুমে প্রজেক্টর ছিল, ওই রুমটা আমি অলওয়েজ নিতাম। কেন? বিকজ আমি ল্যাপটপে কানেক্ট করে বিভিন্ন জিনিস দেখাইতাম। স্টুডেন্টস ইউজ টু লাভ ইট, বাট সব ক্লাসরুমে তো এই ফ্যাসিলিটিটা নাই। অ্যান্ড জাস্ট ইমাজিন, আমরা যখন লাইভ ক্লাস নেই, প্রতিটা পয়েন্টে পয়েন্ট, এখন কিন্তু আমাদের সবার সামনে বিশাল টিভি থাকে যেখানে সবগুলো কমেন্টগুলো যাইতে থাকে। ইমাজিন আমরা লিটারেলি হাজার হাজার স্টুডেন্ট কি চিন্তা করতেছে, বুঝলো কি বুঝলো সব দেখতে পারি। এ তো সবসময় পসিবল না। অ্যান্ড এগেন, একটা ক্লাসরুমে যখন 100 জন বাচ্চা থাকবে, 35 minutes টাইম, ইটস ভেরি ডিফিকাল্ট। সো আমি বলবো যে ভাই যেটা বলছে, ইটস অ্যাবসলিউটলি ট্রু, ইটস নট আ লেভেল প্লেইং গ্রাউন্ড। অ্যান্ড তারও আগে স্ট্রাকচারালি টিচারদেরকে সাপোর্ট করা হয় না, বেতন কম, স্ট্রাকচারটা খারাপ। হাউ ক্যান ইউ এক্সপেক্ট পিপল গিভিং দেয়ার বেস্ট দেয়ার? বিকজ বাসায় কি খাবে এটা নিয়ে যদি তার চিন্তা করতে হয়, সে বাচ্চাদেরকে পড়ানোতে কীভাবে 100% দেবে? এখন আমরা চলে আসবো স্ক্যান্ডালাসের সেকেন্ড গেম সেগমেন্টে। মাথায় যেটা আসে বেসিক্যালি ওয়ার্ড অ্যাসোসিয়েশন। আমি একটা শব্দ বলবো, যে ওয়ার্ডটা আপনার মাথায় আসে প্রথমে সেটা আপনি বলে দিবেন। So we go one by one or একসাথে? Okay. Ready? Student movement. Amazing. Game changing. Revolutionary. Yeah. Nice. IBA. Elite class. Managers. Interesting. Thailand. Islands. Ubiquitous. Sharbojunin. It has everything. Palestine. Emotion. Exactly the word I just mean. Emotion. Interesting. Mentor. The best part of life. Mentor. I think changes life. It's one word hilo na, but life changing. It's a must have. Greatest of all time, GOAT. CR7. Lionel Messi. But I'm mani arki. Lionel Messi is the GOAT, but personal favorite. So I bow down to Leo Messi. আসলে গোট অনেকে আছে, সরি টু স্পিক, আমি গোট অনেকে আছে, বাট যেমন ফর এক্সাম্পল ফর টেনিস আমার কাছে ফেডরার, বাট ফেডরার ডাজন্ট হ্যাভ দ্য হাইয়েস্ট নাম্বার অফ গ্র্যান্ড স্ল্যামস রাইট নাও। ওর থেকে এখন আমার কাছে তো মনে হয় লিও মেসি আমাদের জন্য, লিও মেসি খেলতেছে রাইট, আমার কাছে তো গোট মনে হয় জাকারবার্গকে। ওর অ্যাক্টিভিটি আমাদের জীবনে সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল, রাইট? Yeah, depends on the. আমার নেক্সট যাব হচ্ছে, আপনারা দুইজনই এই ব্যাপারে অনেক স্ট্রং ফিল করেন, and I want to, you guys is the first word that comes to my mind, say this. Wife.
বেটার হাফ। বেস্ট হাফ। Wow. Each করে one up. And last but not least, the 2 Cents podcast now, but money. ফ্রিডম। কঠিন একটা শব্দ মাথায় আসতেছে, কি দিয়ে বলবো বুঝতেছি না। নেসেসারি এভিল। নাইস। নেসেসারি ইভিল, ওয়াও, এটা একটু এক্সপ্লেন করবেন, অনেক সুন্দর একটা আনসার দিয়েছেন। অর্থে অনর্থের মূল। এটা অবশ্য আমার মনে হয় যে শিখাইলে পড়াইলে ব্যবস্থাটা করা যায়। আমি বলি হ্যাঁ, ফ্রিডম, ফ্রি ট্রু, এটা Financial freedom, money is খুবই financial সুন্দর একটা freedom. শব্দ, যায় এটা ভালো লাগছে। মানে আমি বলবো না যে বলে না যে মানি ডাজন্ট বাই ইউ হ্যাপিনেস, বাট মানি শিওরলি এরাডিকেটস মোস্ট অফ ইউর রিজনস ফর আনহ্যাপিনেস। ট্রু, Wow. এটা তো 100% বিউটিফুল লাইন। ফ্রিডম অনেক। আজকে শেষ টপিক যাবো, সেটা পর শেষ করে দিব প্রবলি। দ্যাট ইজ অনেস্টলি বাংলাদেশে আমি আসতে দেখি যে ফেসবুকে ঢুকলে দেখি যে ইংলিশ বলাটাকে ধরা হয় পশ বা সামথিং যেটা শিখা এতটা জরুরি না, ওয়াইল সত্যিকারে ইংলিশ শিখা ইজ সামথিং দ্যাট ইজ সো ইম্পর্টেন্ট ফর ইউর ক্যারিয়ার ডেভেলপমেন্ট বা পার্সোনাল ডেভেলপমেন্ট। সো আপনাদেরকে প্রশ্ন করবো যে বাংলাদেশে ইংলিশ শিখার মানে মানটা কীভাবে আরও বাড়ানো যায়, বা আর উই হেডিং ইন দ্য রাইট ডিরেকশন? আচ্ছা, আমি আগে বলি তারপর তুমি বলো। আমি যে লাইনটা তোমাকে বলতেছিলাম সেটা হচ্ছে ইংলিশকে ট্রিট করা উচিত ল্যাঙ্গুয়েজ হিসাবে, নট অ্যাজ আ সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি, এগুলো সাবজেক্ট। ইংলিশ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, এটা নট আ সাবজেক্ট। আমি এটাকে ওন করতেছি, আমি যেন কমিউনিকেট করতে পারি। আমি কি ফিজিক্স দিয়ে মানুষের সাথে কমিউনিকেট করি? না তো। আমি ফিজিক্স দিয়ে ইনভেনশন করব যে আমার মানে মগবাজার থেকে মালিবাগ ফ্লাইওভারটা এইভাবে হইলে এই হবে, এখানে কোনো গ্যাঞ্জাম লাগবে না। এটা হচ্ছে ফিজিক্স। আমি কমিউনিকেট করতেছি না, আমি এটা ক্রিয়েট করতেছি। বাট ইংলিশ দিয়ে ক্রিয়েট করা যাচ্ছে না। ইংলিশ হচ্ছে কমিউনিকেশনের একটা মিডিয়া। তো স্টুডেন্ট যদি কথা বলতে পারে, ভোক্যাব জানে, হ্যাঁ, এবং যদি কথা বলে সে তার ক্যারিয়ারটাকে উপরে নিতে পারে, হ্যাঁ, ওয়াইডার অ্যাঙ্গেলে পুরো পৃথিবীর সাথে কমিউনিকেট করার জন্য আমার ইংলিশ লাগবে। ইংলিশ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, একদম দরকার, খুবই দরকার। কিন্তু কোন জায়গাটাতে আমি কথা বলতে পারতেছি, আমি ওনারটা বুঝতেছি এবং আমি বুঝাইতে পারতেছি, ওকে, দ্যাটস ওকে। আচ্ছা, সো এত ইংলিশ জানতে হবে না, বাট এনাফ আমার কমিউনিকেশন মিডিয়া ঠিক থাকলে হয়েছে। আমান ভাই, হাউ ইম্পর্টেন্ট ইজ লার্নিং ইংলিশ? আমার কাছে মনে হয় ইটস অ্যাবাউট এক্সপোজার। আমার কাছে আমি যদি দেখি যে একটা ছোট বাচ্চা বলি, মধ্যবয়স্ক মানুষ বলি, সে যত ইন্টারেস্টিং জিনিসের প্রতি এক্সপোজড হবে তার কিন্তু ক্রিয়েটিভিটি খুলে যায়, মাথা খুলে যায়। আমরা যখন বিদেশ যাই তখন মনে হয় ওয়াও, এত আগায় গেছে, এটা এইভাবে করা যায়, এটা এইভাবে করা যায়, এটা এইভাবে করা যায়। উইন ইউ মিট আ ভেরি স্মার্ট পার্সন, তখন মনে হয় ও আচ্ছা, মানুষ এত স্মার্ট হতে পারে। উইন ইউ মিট আ ভেরি গুড স্টুডেন্ট, দেন ইউ সেট দ্য বার হায়ার, যে এত ভালো স্টুডেন্ট হওয়া যায়। আমার কাছে মনে হয়েছে যে ইংলিশটা পারাটা তোমার এক্সপোজারকে ম্যাগনিফাই করে বহু গুণে। আমি যদি ইংলিশে উইক হই, আমি অনেক স্মার্ট মানুষের সাথে জীবনে কথা বলতে পারবো না। কথা বলা দূরের কথা, তাদের কথা যে অনলাইনে আসে এটা বুঝতেই পারবো না। পৃথিবীর আর্টসের বহু ভালো আর্ট পিসগুলা ইজ ইন ইংলিশ। আমি কোনো ভালো মুভি, গান বুঝতে পারবো না, অনুধাবন করতে পারবো না, এগুলো আমার নিউরনে কোনো অনুরণ ঘটাবে না। ইটস সো রেস্ট্রিকটিভ। সো ইংলিশ না জানা আমার কাছে মনে হয়েছে একটা হিউম্যান বিং এর এক্সপোজারের ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন এনে দিবে। সো পৃথিবীর সাথে প্রপারলি কানেক্ট করার জন্য, টু আন্ডারস্ট্যান্ড সো মেনি ইন্টারেস্টিং আইডিয়াস দ্যাট ইন দ্য ওয়ার্ল্ড, ইউ হ্যাভ টু নো ইংলিশ। অ্যাবসলিউটলি। স্টুডেন্টরা কি যথেষ্ট excited বা encouraged about learning English, নাকি ইংলিশটা কেমন জানি বাদ দিয়ে দিতে চেষ্টা করে from their learning? না, they definitely they want to learn it, কিন্তু টিচারদেরকে বোঝাইতে হবে এটা কেন দরকার। এই যে একটা কথা বলো না যে আমার ওয়ার্ল্ড ক্লাস মুভিজগুলো, আমার আর্টগুলোকে বোঝার জন্য আমার ইংলিশ লাগবে। একটা মানুষ কথা বলতেছে বা একটা কিছু দেখতেছি, আমি দেখে বুঝতেছি না, সব ওয়ার্ল্ডে সবাই জানতেছে এটা কি, আমি বুঝতেছি না কারণ আমি ইংরেজি পারি না। এটা খুবই খুবই বাজে জিনিস। তো আমার কাছে মনে হয় যে ইংলিশ একটা খুব সুন্দর শব্দ বলছে, ও আসলে সুন্দর বলে, এক্সপোজার টু নিউ থিংস। এবং আমি বলবো ইংলিশটাকে যেন ল্যাঙ্গুয়েজ হিসেবে স্টুডেন্ট ট্রিট করে। আমি যেন মানুষের কথা বুঝি, ইংরেজিতে কোনো একটা মুভিজ দেখতেছি, আমি যেন বুঝিও কী বলতেছে এবং আমি যেন কমিউনিকেট করতে পারি। দ্যাটস ইট। বিউটিফুল, অসাম।
আজকে শেষ প্রশ্ন হলো, ডু ইউ হ্যাভ এনিথিং টু অ্যাড অ্যাবাউট স্ক্যান্ডালাস এন্ড এই টাইপের শো কে আদৌ দরকার নাকি না? আমি চেষ্টা করতেছি যে টু ব্রিং অন বিগ ইন্টারনেট পার্সোনালিটিস, আপনাদের মতো রেসপেক্টফুল ইন্সপায়ার্ড ফেসেস, এন্ড টক অ্যাবাউট সোশ্যাল ইস্যুস দ্যাট আর রেলেভেন্ট টু দ্যাম। এখন আমরা দেখি অনেক রকমের শোবিজ শো হয়, আমি চাই না এই শোটা শোবিজ হোক। আই ওয়ান্ট টু টক অ্যাবাউট সোশ্যাল ইস্যুস দ্যাট আর রেলেভেন্ট টু দ্য ক্যারেক্টার। সো আপনাদের কি মনে হলো আজকের এক্সপিরিয়েন্স নিয়ে? আমার কাছে মনে হয় জ্ঞান, আমি এক্সপোজার পিওভি থেকে বলবো, পিপল আর এক্সপোজ টু মেনি গুড থিংস অ্যান্ড এই জিনিসটা কিন্তু মানুষের অনেক কিছুর ব্যাপারে অনেক ভাবায়। সো আমার কাছে মনে হয়েছে যে অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে অনেক জিনিসপত্র মানুষকে এখন আর ভাবায় না, উল্টা নাম করে দেয়, আমাদের অনুভূতিগুলোকে নাম করে দিয়েছে, আমাদের যে কোনো চিন্তা চেতনা কোনো কাজ করার উদ্দীপনা সবগুলোকে না অনেক ভোতা করে ফেলছে। সো ব্রেন রট যেটা আমরা বলি, সবার মাথায় ব্রেন রট হয়ে গেছে। সো কন্টেন্ট এমন হওয়া দরকার যেই কন্টেন্টটা ওই নামনেসটাকে সরায় একটু হইলো খোঁচা দিবে, বাড়ি দিবে, বা একটু হইলো ভাবাবে, বা যেই কন্টেন্টটা একটু হইলো মানুষকে কোনো একটা অ্যাকশন ওরিয়েন্টেড একটা স্টেপ নিতে হেল্প করবে, বি এ ফার্স্ট স্টেপ বাট তার একটা স্টেপ নামদালেস। সো এরকম কন্টেন্ট সোশ্যাল মিডিয়া থাকাটা খুব দরকার। সো ইউনো kudos to you if you can bring more value through this and যেটা মানুষের নামনেসটাকে সরে একটু হলো খোঁচা দিবে, that would be great. So yeah, best of luck for Scandalous. Yes. আমার কাছে মনে হয় যে এই যে মানুষজন তো আমাদেরকে দেখে শুধু পড়াইতে, তা আমি চাই যে হ্যাঁ আমার জীবনে, আমার তো পড়ানোর বাইরেও তো একটা জীবন আছে, আমি কিভাবে সংসার করি, আমি কিভাবে বাজার করি, আমার জীবনে কি কি ধরনের প্রবলেমসগুলো আছে সেগুলোকে আমি কিভাবে ওভারকাম করি। একটা মানুষ আমার সাথে বিট্রে করতেছে, আমার সাথের মানুষ আমার সাথে বিট্রে করতেছে, তো এই লার্নিংগুলোকে আমি যেভাবে নেই, লেখাপড়ার সাথে এই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট। তো পডকাস্টগুলোতে এই কথাগুলো আসে, এবং এই কথাগুলো আমার যে এক্সপিরিয়েন্সেস হয়েছে, এই এক্সপিরিয়েন্স বা আয়মানের যে এক্সপিরিয়েন্স হয়েছে, এগুলা হচ্ছে পরের জেনারেশনকে একটা ভাইব দিবে যে না এই ভুলটা করা যাবে না বা এই জিনিসটা করা যাবে না। হ্যাঁ, লেখাপড়া একটা জায়গা থাকবে, একাডেমিক ক্যারিয়ারের সাথে সোশ্যাল একটা ক্যারিয়ার আছে, তো সোশ্যালিজমটার জন্য এই পডকাস্টগুলো দরকার। এবং অফকোর্স থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ব্রিং মি হিয়ার উইথ দ্য বিউটিফুল পারসন, এবং উইশ ইউ অল দ্য বেস্ট ফর স্ক্যান্ডালাস। থ্যাংক ইউ সো মাচ। এটাই ছিল স্ক্যান্ডালাসের প্রথম এপিসোড। আমাদের প্রত্যেকে একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে টু স্প্রেড আ গুড ভয়েস, টু শেয়ার ইউর প্ল্যাটফর্ম, টু ক্রিয়েট আ প্ল্যাটফর্ম, টু গিভ আ ভয়েস টু স্টুডেন্টস এবং মোর অ্যান্ড মোর অডিয়েন্সেস অ্যাবাউট থিংস দ্যাট দে কেয়ার অ্যাবাউট। হোপফুলি আপনাদের এই এপিসোডটা ভালো লাগছে। যদি এপিসোডটা ভালো লেগে থাকে, অবভিয়াসলি সাবস্ক্রাইব টু দ্য সামি স্ক্যান ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আমাদেরকে পাবেন। আই হোপ এনজয় দ্য এপিসোডস। আনটিল নেক্সট টাইম, টেক কেয়ার, স্টে সেফ। Good one. আচ্ছা, আজকে আমাদের স্পেশাল গেস্টদের জন্য অনেক স্পেশাল একটা গিফট আছে। আই থিঙ্ক ইটস আ ফানি, আই ডোন্ট থিঙ্ক আহামরি কোনো গিফট, বাট আমি ক্যামেরা একসাথে দিতে চাচ্ছিলাম অনেক বেশি। প্রথমে কার্ডটা দেবো, ওয়েট। আচ্ছা, এটা আমি রিয়াকশন চাই। কি এটা আমি আই থিঙ্ক ফাহাদ ভাই দেখতে একটু সুন্দর। আচ্ছা আইমান এটা দেখি, আইমান ভাই আপনারটা। আমি একটু হাসি, কই এটা বেটা বানাইছে, আইমানের চুল এত সুন্দর, এত লম্বা, এইখান থেকে এই পর্যন্ত। এটা কিন্তু ছিল ভাই, বুঝছেন, এখন আসলে কমে গেছে, চুল ছিল। হ্যাঁ, তোমার আসলে হ্যাঁ, কিন্তু আমি পড়ানো শুরু করার আগে আমার ফুল স্পাইক ছিল, মোহক ছিল, বুঝছেন, তারপর টিচার হয়ে যাওয়ার পর এটা right, but it's really a fun. Yeah, that's nice. Thank you so much. Fantastic. Thank you.